উপদেবতাদের অন্তিম শ্রেণীতে আসে বিদ্যাধর এবং অপ্সরা। এদের বৃত্তি হলো রজগুণী আর তমগুণীর মিশ্রণ। বায়ুতত্ত্ব আর পৃথ্বীতত্ত্ব দুটোই থাকে এদের মধ্যে। এই কারণেই বিদ্যাধর আর অপ্সরারা পৃথিবীর মধ্যাকর্ষণের বাইরে ইচ্ছেমতো ঘুরে বেড়াতে পারে। বিদ্যাধররা অতি সুন্দর আর গৌরবর্ণের হয়। শরীর সুগঠিত আর লম্বা। দামি দামি অঙ্গবস্ত্রের সাথে এরা মাথায় রেশমি পাগড়ি ধারণ করে। এদের চোখ কালো আর ঠোঁট লাল। বিদ্যাধররা শাস্ত্রে পণ্ডিত আর জ্ঞানী হয়। যজ্ঞশালা, অশ্বশালা, গোশালা ইত্যাদি তৈরিতে এরা অতি সিদ্ধহস্ত। বিশেষ করে যজ্ঞশালা নির্মাণ করা অত্যন্ত কঠিন। সামান্যতম ত্রুটি হলেই যজ্ঞের হবিষ্যকে দেবতারা স্বীকার করেন না, যজ্ঞ ব্যর্থ হয়ে যায়। যজ্ঞের হবিষ্য না পেলে দেবতারা যজ্ঞের আচার্যকে অভিশাপ দেন। এই জন্য প্রাচীনকালে যজ্ঞশালা তৈরি করতে বিদ্যাধরদের সহায়তা নেওয়া হতো। মহারাজ যুধিষ্ঠির তার যজ্ঞের জন্য যে অপূর্ব যজ্ঞশালা তৈরি করেছিলেন তাতে বিদ্যাধরদের পূর্ণ সহযোগিতা ছিল। সেই কারণেই তার যজ্ঞ সফল হয়েছিল। বেদ, পুরাণ, উপনিষদ ইত্যাদি গ্রন্থের রহস্য আর গুহ্য ভাব জানা ও বোঝার জন্য উচ্চকোটির বিদ্বান ও মনীষীরা আত্মাকর্ষণী বিদ্যার আশ্রয় নিয়ে বিদ্যাধরদের সহায়তা নিতেন। সংস্কৃত ভাষায় যত প্রসিদ্ধ বিদ্বান, কবি আর সাহিত্যিক হয়েছেন তাদের অনেকেই বিদ্যাধরদের সহায়তা পেয়েছিলেন। ত্রম্বকেশ্বরে একজন সিদ্ধ যোগী পুরুষ স্থায়ীভাবে বসবাস করতেন। তার নাম ছিল গজানন শাস্ত্রী। মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ ছিলেন তিনি। বেদ, পুরাণ ছাড়াও তন্ত্রশাস্ত্র ছিল তার অধ্যয়ন, মনন, চিন্তনের বিষয়। একটা ছোট ঘরে থাকতেন তিনি। সে ঘর ছাড়াও তার আরও দুটো ছোট ছোট ঘর ছিল। তন্ত্রের সাথে সাথে জ্যোতিষবিদ্যাতেও ছিল তার অসাধারণ পাণ্ডিত্য। এই জন্য সব ধরনের মানুষেরই আসা যাওয়া তার কাছে লেগেই থাকত। তার ঘরের সামনে একটা চাতাল ছিল। সেখানেই বসে তিনি দর্শনার্থীদের সঙ্গে দেখা করতেন এবং তাদের সমস্যার সমাধান করতেন। কিন্তু তার ঘরের ভেতরে কখনো কাউকে ঢুকতে দিতেন না। তিনি একজন সত্যিকারের মনীষী ছিলেন এবং অধিকাংশ সময়েই নিজের মনন আর চিন্তনে ডুবে থাকতেন। যখন তার দর্শনের জন্য গিয়েছিলাম তখন তার খুবই কাছের একজন নির্ভরযোগ্য ব্যক্তির কাছে শুনেছিলাম শ্রীধর নামের কোনো এক বিদ্যাধরের সঙ্গে গজানন শাস্ত্রীর গভীর সম্পর্কের কথা। তিনি যা কিছু অলৌকিক ঘটনা ঘটান বা যেসব অসাধ্য সাধন করে থাকেন তাতে তিনি সন্দেহাতীতভাবেই ওই বিদ্যাধর শ্রীধরের পূর্ণ সহযোগিতা পান। আমি যখন নাসিকে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন আমাকে তার কুঠিয়ার উল্টো দিকের একটা ঘরে থাকতে দিয়েছিলেন। একসময় গজানন শাস্ত্রী কাশীতেও ছিলেন। সেই সময় থেকেই তার সঙ্গে আমার পরিচয়। এক রাতে আমি একটা বিচিত্র আর অবিশ্বাস্য দৃশ্য দেখলাম। তখন মাঝরাত পেরিয়ে গেছে। হঠাৎই কোনো অজানা কারণে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম গজানন শাস্ত্রীর ঘরের দরজাটা কিছুটা খোলা রয়েছে। ঘরের ভেতর হালকা আলো দেখা যাচ্ছে। আমি প্রায় 3-4 দিন হলো সেখানে আছি। কখনো তার ঘরের দরজা খোলা দেখিনি, ঘরের ভেতরে আলোও দেখিনি কখনো। মনের মধ্যে আমার জিজ্ঞাসা আর কৌতূহল জেগে উঠল। ঘরে আর বসে থাকতে পারলাম না। ধীরে ধীরে সামনের উঠোনটা পেরিয়ে তার দরজার কাছাকাছি এলাম। একটু উঁকি মেরে ভেতরে দেখতেই ভয়ে আর বিস্ময়ে হতচকিত হয়ে গেলাম আমি। ভেতরে যে দৃশ্য দেখতে পেলাম তা কেবল অবিশ্বাস্যই নয়, সম্পূর্ণ অকল্পনীয়। দেখলাম নিজের খাটের ওপর পদ্মাসনের মুদ্রায় বসে আছেন গজানন শাস্ত্রী। তার হাতে ধরা ছিল কাগজ আর কলম। ওই খাটেরই আরেক প্রান্তে পদ্মাসনে বসে রয়েছেন আরেকজন ব্যক্তি। এক অদ্ভুত রূপ, রং, চেহারা সেই ব্যক্তির।
শরীরে হলুদ রঙের রেশমি অঙ্গবস্ত্র, মাথায় হলুদ রঙের রেশমি পাগড়ি, গলায় বহুমূল্য রত্নখচিত অনেকগুলো সোনার হার, কানে রত্নখচিত সোনার কুণ্ডল, বড় বড় কাজল পরা চোখ, টিকালো নাক, রক্তাভ ঠোঁট। ওই রহস্যময় ব্যক্তির ব্যক্তিত্বে ছিল একটা দিব্য ভাব। তিনি নিজের জায়গায় একদম স্থির হয়ে বসে মনে হচ্ছিল যেন কোমল স্বরে কিছু বলছিলেন। এদিকে সামনে বসে এক মনে কী সব লিখে যাচ্ছিলেন গজানন শাস্ত্রী। বেশিক্ষণ আমি আর সেখানে দাঁড়ালাম না, নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। দরজাটা খুলেই রেখেছিলাম। আমার দৃষ্টি ছিল গজানন শাস্ত্রীর দরজার দিকে। ওই ব্যক্তি কখন বেরিয়ে আসেন আর কখন বেরিয়ে এসে কোন দিকে যান, এটাই আমার জানার আগ্রহ ছিল। কিন্তু আমাকে নিরাশই হতে হলো। ভোর হয়ে এলো, ওই রহস্যময় ব্যক্তি বাইরে এলেন না। দরজা অবশ্য ভেতর থেকে বন্ধ হয়ে গিয়েছিল। আমি ভাবছিলাম, ওই ব্যক্তি কি এখনো ভেতরেই রয়েছেন? তাই যদি হয়, কখনো না কখনো তাকে তো বেরোতেই হবে। কিন্তু শেষ পর্যন্ত তিনি বেরোলেন না। বেরিয়ে এলেন গজানন শাস্ত্রী। নিত্যক্রিয়া সেরে আমার ঘরে এসে বসলেন তিনি। তার চেহারা তখন ছিল বেশ গম্ভীর। আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। তিনিও কেমন যেন কিছুটা আড়ষ্ট ছিলেন। নিজের গলার স্বরকে যতটা সম্ভব স্বাভাবিক করে তিনি বললেন, আপনি তন্ত্র সাধক। আমার রহস্যের সঙ্গে আপনি পরিচিত হবার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। নিশ্চয়ই ওই ব্যক্তি কে ছিলেন এটা জানবার আর বোঝবার জন্য আপনি আগ্রহী হয়েছেন। মাথা নেড়ে আমি বললাম, ঠিকই বুঝেছেন আপনি। ওই ব্যক্তি যিনিই হন না কেন, আমার চোখে আমার মনে ওই ব্যক্তি বড়ই বিচিত্র আর রহস্যময়। আপনি সঠিক বুঝেছেন, বললেন গজানন শাস্ত্রী। ওই রহস্যময়, বিচিত্র আর অসাধারণ ব্যক্তিটি অন্য কেউ নয়। ও ছিল একজন বিদ্যাধর, নাম শ্রীধর। বিদ্যাধর? প্রায় হেঁচকি তুলেই বললাম আমি। হ্যাঁ ভাই, হ্যাঁ, ও বিদ্যাধরই ছিল। এই শুনে আমার সারা শরীর সনসনিয়ে উঠল। কিছুক্ষণ ধরে অপলক দৃষ্টিতে আমি শাস্ত্রীজিকে দেখতে লাগলাম। এরপর গজানন শাস্ত্রী যা বললেন তা এই রকম। গজানন শাস্ত্রী যখন কাশীতে অধ্যয়ন করতেন, সেই সময় হঠাৎই তিনি এক সিদ্ধ তান্ত্রিকের দর্শন পেয়েছিলেন। তিনি ছিলেন বৃদ্ধ এবং আশ্রয়হীন। গজানন শাস্ত্রী ওই বৃদ্ধ তান্ত্রিকের শুধু সেবাই করেননি, তাকে আশ্রয়ও দিয়েছিলেন নিজের কাছে। গজানন শাস্ত্রী নিজে ছিলেন অধ্যয়নশীল। বেশিরভাগ সময়েই তিনি অধ্যয়ন, লিখন, চিন্তন, মননে নিজেকে নিয়োজিত রাখতেন। ওই ব্যাপারটা ওই সিদ্ধতান্ত্রিকের কাছে লুকোনো ছিল না। একদিন তিনি গজানন শাস্ত্রীকে বললেন, তুমি যে পরিমাণ পরিশ্রম করছো তাতে বিশেষ কিছু লাভ হবে না। আধ্যাত্মিক আর বৌদ্ধিক লাভের সঙ্গে সঙ্গে জ্ঞান লাভ হওয়াও প্রয়োজন। আর সেটা তখনই সম্ভব যখন বেদ, উপনিষদ, শাস্ত্র আদির অথৈ সমুদ্রের গভীরে প্রবেশ করতে পারবে। উৎসুক গজানন শাস্ত্রী জানতে চাইলেন, কিভাবে সেটা সম্ভব? একটু গম্ভীর থেকে ওই বৃদ্ধ তান্ত্রিক বলতে শুরু করলেন, আমার যুবক অবস্থায় আমিও তোমারই মতো অধ্যয়নশীল ছিলাম। অন্য শাস্ত্রের মতো তন্ত্রশাস্ত্রের অগাধ সাগরে প্রবেশ করে তার ক্রিয়াপক্ষ আর জ্ঞান পক্ষ, এ দুটো পক্ষের ওপরেই আমার নিজের পূর্ণ অধিকার বিস্তার করতে চাইতাম। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও জানতাম যে পরলৌকিক সহযোগ ছাড়া এটা কখনোই সম্ভব নয়। যে কোনো সংযোগ সূত্রেই বলা যেতে পারে, এই সময় আমার হাতে প্রায় 300 বছরের প্রাচীন একটা পাণ্ডুলিপি এলো। এই পাণ্ডুলিপির বিষয় ছিল তন্ত্র সাধনা। ওই দুর্লভ পাণ্ডুলিপিতেই আমি পেলাম যক্ষ, গন্ধর্ব, কিন্নর, বিদ্যাধর, অপ্সরা আদির সাধনা ও সিদ্ধির বিস্তারিত পদ্ধতিসমূহ। ওই পাণ্ডুলিপিতে দেওয়া নির্দেশ অনুযায়ী আমি কিন্নর সাধনা শুরু করি এবং তার সিদ্ধির পরিণামস্বরূপ
শ্রীধর নামের এক বিদ্যাধরের সঙ্গে আমার সম্পর্ক স্থাপিত হয়। এরপর থেকে প্রায়ই সে সশরীরে আমার সামনে উপস্থিত হতে থাকলো। পরিপূর্ণ সহযোগ সে আমাকে দিয়েছিল। বেদ, উপনিষদ, পুরাণ, যোগ আর তন্ত্রের অন্তরালে লুকিয়ে থাকা ওইসব রহস্যের সঙ্গে সে আমাকে পরিচিত করিয়েছিল, যেগুলো কালের প্রভাবে অতীতের তিমিরাচ্ছন্ন অন্ধকারে বিলীন হয়ে গেছে। একটু থেমে একটু ভেবে সেই বৃদ্ধ সিদ্ধতান্ত্রিক বললেন, আমার এখন আর জীবনের নিশ্চয়তা নেই। যে কোনো সময়ে আমার মৃত্যু হতে পারে। তুমি অনেক দিন আমার সেবা করেছো, আমাকে আশ্রয় দিয়েছো। আমার আত্মা তোমার প্রতি প্রসন্ন। আমার মৃত্যুর পর শ্রীধর তোমাকেও একই রকম সহায়তা করবে, একইভাবে মার্গদর্শন করাবে, তিমিরাচ্ছন্ন রহস্যের সঙ্গে তোমাকে পরিচিত করাবে, যেমনটি এতকাল সে আমার সঙ্গে করে এসেছে। এই কথা বলে থামলেন ওই অতিবৃদ্ধ সিদ্ধ সাধক। সেই তান্ত্রিকের কথা সত্যি বলে প্রমাণিত হয়েছে। তার মৃত্যুর পর থেকে গজানন শাস্ত্রীর সম্পর্ক শ্রীধর নামের বিদ্যাধরের সঙ্গে আপনা আপনি স্থাপিত হয়ে যায়। শ্রীধর স্বয়ং সশরীরে উপস্থিত হয়ে যান প্রয়োজন মতো। তাকে আবাহন করারও দরকার হয় না। এরপরেও প্রায় 1 সপ্তাহ ছিলাম আমি ওই মহান সাধক গজানন শাস্ত্রীর সঙ্গে। তার সাথে থাকাকালীন তন্ত্র বিষয়ে যে উপলব্ধি হয়েছিল সেটা ছিল অনুভবযোগ্য জ্ঞান, পুস্তকীয় নয়। কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে। এর পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।